আজ আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের লেখা গল্প বঙ্কু বাবুর বন্ধু। ভিন গ্রহের প্রাণীকে নিয়ে লেখা বঙ্কু বাবুর বন্ধু গল্পটি বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য সংযোজন। পাশ্চাত্যের বিভিন্ন গল্প এবং সিনেমায় ভিনগ্রহীদের যেখানে দেখানো হতো মানবতার শত্রু হিসেবে, সেখানে বঙ্কুবাবুর বন্ধু গল্পের ভিনগ্রহী বা এলিয়েন এক ব্যতিক্রমী চরিত্র। সমালোচকরা অনেকেই মনে করেন বঙ্কুবাবুর বন্ধু গল্পের প্রভাব রয়েছে স্পিলবার্গের ইটি সিনেমাটিতে। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বঙ্কুবাবুকে কেউ কোনদিন রাখতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কিরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর ধরে তিনি কাঁকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা, ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে কাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাত্রে তার পিছনে চুঁচোবাজি ছেড়ে দেওয়া, সবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আরেকটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে 2-1টা করে ভালো ছাত্র প্রতিবারই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধেবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার, না আর না। কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে, সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন 2 মাসও হয়নি ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি হলো, হঠাৎ বলে ফেললেন যে তাঁর ভূতের ভয় নেই, আর যায় কোথায়। এমন সুযোগ কি এসব লোক ছাড়ে? রাত্রে বাড়ি ফিরবার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো। মৃত্যুদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়ল ঝাঁপিয়ে। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্যই বঙ্কুবাবু পাননি, তবে চোট লেগেছিল। 3 দিন ঘাড়ে ব্যথা ছিল। আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা একবারে কালি টালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছিল। ঠাট্টার কি রকম রে বাপু। এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে। এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা মিশিয়ে দেওয়া, জোর করে ধরে বেঁধে গান টান গাওয়ানো, ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবাবু কি ভাববেন। একে তো তিনি গাঁয়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার উপরে তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন, একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে, নইলে আর আড্ডা। ডাকো বঙ্কু বিহারীকে। আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামের, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায়
সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটা চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, খটকা না ফসকা এই গোছের কি একটা নাম। সেটা নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবুই প্রথম দেখেছিলেন। তারপর তিনি সেটা নিধু মোক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়ে নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিচ্ছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা পড়লে পুলিশেও ধরে না, তাই সবাই ফোড়ন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাবু, এসব স্যাটেলাইট ফ্যাটিলাইট নিয়ে খামোকা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মাথার মনিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছো তাই নিয়ে খবরের কাগজে লিখছে, আর তাই পড়ে তুমি বৈঠকখানায় বসে পানে চিবোতে চিবোতে বাহবা দিচ্ছ, যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম। সে বলল, আমার না হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো যা দশা, মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট? মানুষ ছাড়া আর আছে কি? নিধু মোক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোক টোক নেই, এই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে। তা সে তো লাট্টুও পাক খায়, সুইচ টিপলে পাকাও ঘোরে, যাকে। কিন্তু রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলে না নয় ভায়া। চণ্ডীবাবু নাক সিটকে বললেন, রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি? রকেট তাও বুঝতাম যদি, হ্যাঁ এই আমাদের দেশেই তৈরি হলো, ঘরের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলো, তাও একটা মানে হয়। রামকানাই বলল, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, তারও যদি অন্য গ্রহ টহ থেকে একটা কিছু পৃথিবীতে এলেই বা কি, তুমি আমি তো আর সেটা দেখতে পাবো না। তা বটে। আড্ডা সবাই চায়ের পেয়ালা মুখে তুলে নিলেন। এরপরে তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন, ধরুন যদি এখানেই আসে। নিধুবাবু অবাক হবার ভান করে বললেন, ব্যাকা আবার কি বলছে হে? হ্যাঁ, কে আসবে এখানে? কোথা থেকে আসবি? বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন, অন্য গ্রহটো থেকে এই কোনো লোকটোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কু বিহারী বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে, এই গণ্ডগ্রামে? লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মাই কলকাতাও নয়, একবারই এই কাঁকুড়গাছি। তোমার শখ তো কম নয়। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটা আর এমন অসম্ভব কি? বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে, কাঁকুড়গাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি। এবারে তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই, তবে সেটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না। তাদের তো খেয়ে দে কাজ নেই, আর অত বোকা তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব, এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে, পশ্চিমে। বুঝেছ? এক কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মোক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে
ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে। বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক। কি বলো নিদু? ধরো যদি একটা স্পেসিমিন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধু মুক্তার সায় দিয়ে বললেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, ব্যাকা একেবারে আইডিয়াল। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতন, কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমিন যদি বলতেই হয়, এরাই বা কি কম? ওই তো শ্রীপতি বাবু, উটের মতো থুতনি, আর এই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ। ওই নিধু মুক্তার ছুঁচো, রামকানাই ছাগল, চণ্ডীবাবু চামচিকে। চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো... বঙ্কুবাবুর চোখে জল এলো। তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না। মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি, উঠলে নাকি হে? শ্রীপতি বাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, রাত হলো। কই রাত? আরে কাল তো ছুটি, বসো, চা খাও। না, আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুদা, আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া, দেখবেন। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তাঁর নিজের হাতে আলো ছিল না, শীতকাল, তাই সাপের ভয় নেই। তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা। এ পথে এমনিতে বড় একটা কেউ আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলে তিনি এই পথেই যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি একটা খটকা লাগছিল। অন্যদিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হলো যে আজ বাঁশবনে ঝিঁঝি ডাকছে না, একদম না। সেইটাই তফাৎ। অন্যদিন যতই বনের ভিতরে ঢোকেন ততই ঝিঁঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো। তাই এমন একটা থমথমে ভাব। ব্যাপার কি? ঝিঁঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে। এই হঠাৎ কানে তালা লাগলে যেমন একটা শব্দ হয়, এ যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে 30 হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি একটা জিনিস দেখতে পেলেন। একটা অতিকায় উপুড় করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলোকিত করে দিয়েছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিস্ময় কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটি স্থির হলেও যেন নির্জীব নয়। অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে, কাঁচের ঢিবিটা তেমনি উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্যে আর হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোন অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর শক্তি নেই। তিনি না পারেন এগোতে, না পারেন পিছোতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটির স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগা শব্দটা। তারপর হঠাৎ
রাত্রের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু মিহি গলায় চিৎকার এলো, বঙ্কুবাবু চমকে গিয়ে এ আবার কি ভাষা রে বাবা, আর যে বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকারটা শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। এ যে ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঢক ঢক গেলে বললে উঠলেন, আই এম বঙ্কবিহারী দত্ত স্যার, বঙ্কবিহারী দত্ত। আর ইউ ইংলিশ, আর ইউ ইংলিশ। বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন, নো স্যার, বেঙ্গলি, বেঙ্গলি কায়েস তো স্যার। বঙ্কুবাবু হাঁফ ছেড়ে বললেন, নমস্কার। বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল। তিনি ইচ্ছে করলেই পালাতে পারেন, কিন্তু পালালেন না, কারণ তিনি দেখলেন যে অতিকায় কাঁচের টিভির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে, আর সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা। লিকলিকে শরীরের মাথা বাদ দিয়ে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো। লম্বা চুলের লেশ মাত্র নেই। হলদে অথচ গোল গোল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় যেন আলো জ্বলছে। লোকটি আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার থেকে 3 হাত দূর থেকে তাকে এক দৃষ্টে দেখতে লাগলেন। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোর হয়ে উঠল। প্রায় 1 মিনিট দেখার পর সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, নমস্কার মানুষ। বঙ্কুবাবু বললেন, এটা পৃথিবী। বঙ্কুবাবু বললেন, ঠিক ধরেছি, 4টা পার্টিগুলো গোলমাল করছে। জাগার কটা ছিল প্লুটোয়, একটা সন্দেহ ছিল, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝলাম যে পৃথিবীতে এসে পড়েছি। বাদ্যস্রাব হলো। ছি ছি ছি, এত দূরে এসে আরেকবার এইরকম হয়েছিল। বুধ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম। একদিনের তফাৎ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বঙ্কুবাবু যে কি বলবেন বুঝতে পারলেন না। তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি হচ্ছিল, কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টেপা শেষ করে লোকটি বলল, আমি ক্রেনিয়াস গ্রহের এক মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী। এই লিকলিকে 4 ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী বললেই হলো। বঙ্কুবাবুর যেন হাসি পেল। লোকটি কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন, এই বাংলা, ইংরেজি আর এই হিন্দিটা, মানে আড়াইটে। হ্যাঁ, আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তাছাড়া আরো 31টি ভাষা বাইরের গ্রহের আমার জানা আছে। এর মধ্যে 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানোয়ার খাও? বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাং বলল, আমরা খাই না, বেশ কয়েকশো বছর ছেড়ে দিয়েছি। আগে খেতাম,
হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু আর ঢোক গিললেন। এই জিনিসটা দেখছ? অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সে তা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার একটা কেমন শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে দিলেন। অ্যাং হেসে বলল, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না। শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করেছেন। অ্যাং বলল, এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি। ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের গুটি কত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই বা কি দেখেছেন? হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুর বাগানের সেই বট গাছটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখিনি। ধরুন গরম দেশের মানুষ, তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাং একটা ছোট্ট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বললেন, এইতে চোখে লাগাও। চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি, আর মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে এই পাহাড়ের মতো এক একটা বরফের ছাই। ওপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র সব নকশা ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস! ওটা কি? এইগুলো ওই পোলার বিয়ারের শাড়ি, ওই পেঙ্গুইনের দল, ওটা কোন বিভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কুবাবু চিনলেন সিন্ধু ঘটক। একটা নয়, দুটো। প্রচন্ড লড়াই চলছে। মূলোর মতো জোড়া দাঁত একটা আরেকটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করলো। অ্যাং বলল, ব্রাজিলে যেতে ইচ্ছে করে না। বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানা মাছ। আশ্চর্য! লোকটা তার মনের কথা টের পায় কি করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। এক পাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকোন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে ওই একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে। সার সার কুমির। তার একটা নড়ে ওঠে, জলে নামবে। ওই নেমে গেল সারাত। বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন। কিন্তু এ কি ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশে মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়। আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে 5টা দাঁতালো রাক্ষসে মাছ, পিরানা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না। তার হাত পা কাঁপছে, মাথা ভোঁ ভোঁ করছে। অ্যাং বলল, এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ। তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নাও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অত্যন্ত নিরীহ, তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হবার কথা ছিল না,
হয়ে ভালোই লাগলো, তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমি বড় আসি। আসুন বাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবুর কথা আর শেষ হলো না। চোখের পলকে কখন যে রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাঁশবাগান ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঁঝি ডাকতে আর শুরু করেছে। রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন। কত বড় একটা ঘটনা তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও সেটা ঠিক উপলব্ধি করে উঠতে পারেননি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেননি, তারই একজন লোক তো নয়, তাঁর সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি বঙ্কুবিহারী দত্ত, এই কাকুরগাছি প্রাইমারি স্কুলের ভূগোল ও বাংলার শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক অদ্বিতীয়। বঙ্কুবাবু দেখলেন তিনি আর হাঁটছেন না, নাচছেন। পরদিন রবিবার। শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে, তবে নেহাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চাঘোষও আড্ডায় এসছেন। তার 40 বিঘের বাঁশ বাগানের মধ্যে যে ডোবাটি আছে, তার চারপাশে 10টা বাঁশ ঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়ে কথা হচ্ছিল। এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বঙ্কুর দেরি কেন? তাই তো, এতক্ষণ কারো খেয়াল হয়নি। নিধু মুক্তার বললেন, ব্যাকা কি আর সহজে এমুকো হবে? কাল মুখ খুলতে গিয়ে জাদাবরানি খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই। এই রামকানাই, তুমি একবার যাও তো দেখি, ধরে নিয়ে আসতে পারো কিনা। রামকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না। একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটা পেটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে এবার থমথমিয়ে দিল। তারপর ঝড়ের খেলা। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর হাসি থামিয়ে একটা প্রচন্ড গলা খাঁকড়ানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই, এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, এটা সকলের সম্বন্ধেই খাটে। আপনারা সবাই বড্ড বাজে বকেন। যে বিষয় জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা আমি চণ্ডীবাবুকে বলছি। আপনাদের বয়সে পরে ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। আর নিধুবাবু, আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন, তবে আমি আপনাকে ছেঁদা বলে ডাকবো। আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর হ্যাঁ, শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোশারফের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে ও দলে আমি আর নেই। আর যদি বলেন আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চাবাবু এসেছেন দেখছি। আপনাকেও খবরটা দিয়ে রাখি, কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটা এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি থুড়ি ভারী ভালো।
এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। আর ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সবাইয়ের কাপড়ে চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল। আজ আপনারা শুনলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প বঙ্কু বাবুর বন্ধু। গল্প পাঠে প্রদীপ দাঁ, আবহ, ইপ্সিত ব্যানার্জি।